স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। সারা দেশে চলছে হামের টিকাদান কর্মসূচি। রাজশাহীতে উপসর্গ নিয়ে আরও 2 শিশুর মৃত্যু। জ্বালানি তেলের জন্য পাম্পে এখনো দীর্ঘ লাইন, মিলছে না প্রত্যাশিত তেল, ভোগান্তি চরমে। মাড়াই মৌসুমে চিনির লক্ষ্য অর্জিত হয়নি কেরু অ্যান্ড কোম্পানির, মাড়াই হয়েছে মাত্র 22 দিন। এবারে বিস্তারিত। দেশের 18টি জেলার 30টি উপজেলায় রোববার থেকে চলছে হামের বিশেষ টিকাদান কর্মসূচি। 6 থেকে 59 মাস বয়সী শিশুরা এই টিকা পাচ্ছে। কেউ আগে পেয়ে থাকলেও চলমান ক্যাম্পেইনে টিকা নিতে পারবে। মূলত যেসব এলাকায় সম্প্রতি হামের প্রকোপ বেশি দেখা গেছে সেসব হটস্পট হিসেবে চিহ্নিত করে টিকাদান কর্মসূচি পরিচালিত হচ্ছে। এদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও 2 শিশুর মৃত্যু হয়েছে। সোমবার হাসপাতালের মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও জানান, রোববার সকাল 9টা থেকে সোমবার সকাল 9টা পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আরও 20 রোগী ভর্তি হয়েছে। দর্শক, দেশের অন্যান্য স্থানের মতো বরিশালেও হামের বিশেষ টিকাদান কর্মসূচি চলছে। সেখানকার খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী মর্তুজা জুয়েল। জুয়েল, বরিশালে কয়টি কেন্দ্রে টিকা দেয়া হচ্ছে আর এই ক্যাম্পেইনে কত শিশুকে টিকা দেয়া হবে, কর্তৃপক্ষ কি বলছে? আনোয়ার, বরিশালে মূলত 3টি স্থানে শিশুদের টিকাদান কর্মসূচি চলছে। সিটি কর্পোরেশন এলাকায় সিটি কর্পোরেশনের নিজস্ব ব্যবস্থাপনা, নগর মাতৃসনদ কেন্দ্র এবং স্বাস্থ্য বিভাগের মাধ্যমে যে বিশেষ টিকাদান কর্মসূচি চলছে তার আওতায় সদর হাসপাতাল, জেনারেল হাসপাতাল এবং শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, এই 3টি কেন্দ্রে মূলত টিকা প্রদান কার্যক্রম চলছে। এর বাইরে কিন্তু জেলা পর্যায়ে বাবুগঞ্জ এবং মেহেন্দিগঞ্জ উপজেলার 2টি কেন্দ্রে হামের টিকাদান কর্মসূচি কিন্তু চলে আসছে গতকাল থেকে। আমরা এই মুহূর্তে রয়েছি সদর জেনারেল হাসপাতালে। এখানকার চিত্র হলো যে মূলত সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত টিকা প্রদান করা হয়, কিন্তু পূর্ব থেকে বলা হয়েছিল যে বিকেল 4টা পর্যন্ত টিকা প্রদান করা হবে, কিন্তু যে পরিমাণ টিকা বরাদ্দ প্রদান করা হয়েছে তা ইতিমধ্যে শেষ হয়ে যাওয়ায় দুপুর 2টার পরে মূলত এই কেন্দ্রে টিকাদান কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। একইভাবে নগরীর কাউনিয়া এলাকায় যে সিটি কর্পোরেশনের আওতাধীন নগর মাতৃসনদ কেন্দ্র রয়েছে সেখানে বিকেল 4টা পর্যন্ত টিকা প্রদান করা হয়েছে। এরপরে সেখানে মূলত কেন্দ্রটি বন্ধ করে দেওয়া হয়। আবার আগামীকালকে যথারীতি সকাল থেকে টিকা প্রদান করা হবে। সদর জেনারেল হাসপাতালের ইমার্জেন্সিতে যে চিকিৎসকরা রয়েছেন তারা আমাদেরকে বলেছেন যে পূর্ব নির্ধারিত যে শিডিউল রয়েছে এবং নির্ধারিত বরাদ্দকৃত যে টিকা রয়েছে সেটি নিয়ম অনুযায়ী সকলকে প্রদান করা হচ্ছে। সকাল 9টা থেকে আগামীকালকে একইভাবে আনোয়ার টিকা প্রদান কার্যক্রম চলবে। আনোয়ার, বরিশাল জেলার যে চিত্র, স্বাস্থ্য বিভাগ যেটি আমাদেরকে জানিয়েছে যে ইতিমধ্যে তারা যেটি দাবি করেছেন যে উপসর্গ নিয়ে ভর্তি হওয়া এবং সরাসরি হাম আক্রান্ত রোগীদের সংখ্যা ইতিমধ্যে বরিশাল বিভাগে কমে আসছে বলে তারা আমাদেরকে দাবি করেছেন। আজকে যে সরকারি স্বাস্থ্য অধিদপ্তরের যে কার্যালয় রয়েছে সেখানকার যে তথ্য যেটি গণমাধ্যমে সরবরাহ করা হয়েছে তাতে বলা হয়েছে যে বরিশাল বিভাগের 6 জেলা এবং পটুয়াখালী সরকারি মেডিকেল কলেজ এবং বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ, এই 8টি স্থানে গত 24 ঘন্টায় 15 জন হাম আক্রান্ত রোগী ভর্তি হয়েছে এবং এই গত 24 ঘন্টায় 12 জনকে ছাড়পত্র প্রদান করা হয়েছে। গত 24 ঘন্টায় কোনো মৃত্যু হার নেই। আর অপরদিকে গত এক সপ্তাহে অর্থাৎ 1 তারিখ থেকে 1 এপ্রিল থেকে বরিশাল বিভাগের এই 6 জেলা সহ 2টি মেডিকেল কলেজ হাসপাতালে এ পর্যন্ত 449 জন হাম আক্রান্ত রোগী ভর্তি হয়ে ইতিমধ্যে 411 জন রোগী ছাড়পত্র গ্রহণ করেছে। বর্তমানে এই 8টি স্থানে সর্বমোট 38 জন রোগী এখন পর্যন্ত হাম আক্রান্ত হয়ে চিকিৎসা গ্রহণ করছে। চিকিৎসকরা বলছেন যে হঠাৎ করে আবহাওয়া পরিবর্তন এবং দীর্ঘদিন টিকা
প্রয়োগ না করার ফলে হামের যে সংক্রমণটি হঠাৎ করে ছড়িয়ে পড়ে ইতিমধ্যে চিকিৎসা প্রদান এবং যথাযথ সচেতনতার মাধ্যমে এটি বরিশাল বিভাগে এই মাত্রাটি অনেকটা কমে এসেছে। আগামী এক সপ্তাহের মধ্যে যত শিশুরা এখানে আছে উপসর্গ নেওয়া এবং 6 মাস থেকে 5 বছর বয়সী শিশুরা তাদেরকে সকলকে টিকার আওতায় আনা হবে এবং পর্যাপ্ত টিকা তাদের কাছে রয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের যিনি পরিচালক ডাক্তার শ্যামল কৃষ্ণ মণ্ডল তিনি গণমাধ্যম কর্মীদেরকে বলেছেন যে হাম নিয়ে কোনো ধরনের শঙ্কা আসলে বরিশাল বিভাগে নেই। আনোয়ার, এই ছিল বরিশাল থেকে আসলে হামের টিকাদান কর্মসূচির আজকের তথ্য। জি জুয়েল, আপনাকে ধন্যবাদ। বরিশাল থেকে জানাচ্ছিলেন সহকর্মী মুর্তুজা জুয়েল। জ্বালানি তেল নিয়ে সৃষ্ট সংকট কিছুতেই শেষ হচ্ছে না। প্রতিদিন কাকঢাকা ভোরে সবাই ছুটছেন ফিলিং স্টেশনে। আজও রাজধানীর পাম্পগুলোতে এর ব্যতিক্রম ছিল না, কিন্তু মিলছে না প্রত্যাশিত তেল। জ্বালানি তেলের জন্য যুদ্ধ কতদিন চলবে এ প্রশ্ন অনেক চালকের। রাজধানীর পাম্পগুলোতে দীর্ঘ সারি ও ঘন্টার পর ঘন্টা অপেক্ষার অবসান চান তারা। কোথাও 1 কিলোমিটার দীর্ঘ লাইন, কোথাও আরও বেশি। তেল নিতে অনেককেই 6-7 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। পাম্প কর্তৃপক্ষের দাবি, ডিপো থেকে সময় মতো তেল না আসার কারণে কিছু সময় সরবরাহ বন্ধ রাখতে হচ্ছে। বেশিরভাগ পাম্পে তেল না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন গ্রাহকরা। সরকার যদি তেলের দামটা একটু কমিয়ে দেয় তাহলে সিন্ডিকেটের হাত থেকে আমরা একটু স্বস্তি পাইতে পারি, কারণ সিন্ডিকেটের কবলে আমরা জিম্মি হয়ে গেছি অলরেডি। কিছু কিছু পাম্পে তেল দিচ্ছে, সব পাম্পে যদি দিত এত সিরিয়াল বা এত সময় আমাদের ওয়েট করতে হতো না। সরকারের একটা পদক্ষেপ নেওয়া উচিত যাতে সবাই সমপরিমাণে তেল পায়, সবাই কেউ ফিরে না যায়। সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে জ্বালানি তেলের কোনো সংকট নেই, কিন্তু বাস্তবতার সঙ্গে এ কথার মিল পাচ্ছেন না গ্রাহকরা। পেট্রোল পাম্পের বাস্তবতা সরকারের কথার সাথে পেট্রোল পাম্পের বাস্তবতার সাথে সামান্যতম মিল নাই। মন্ত্রী সাহেবকে অনুরোধ করব যে আপনি আসেন পাম্পে, দেখেন পাম্পগুলোকে ঘুরে দেখেন যে আপনার কি পরিবেশ পাম্পের। আপনি সংসদে দাঁড়ায় এইভাবে কথা না বলে আপনি পাম্পে দাঁড়ায় কথা বলেন, যে আপনার বাস্তব চিত্রটা তুলে ধরেন যে আসলে কি তেলের সংকট আছে কিনা। জ্বালানি তেলের সরবরাহ এবং বিক্রি কার্যক্রম সংশ্লিষ্ট মন্ত্রীকে সরেজমিনে ঘুরে দেখার অনুরোধ জানান চালকরা। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা। জ্বালানি তেলের সংকট অব্যাহত আছে দেশের বিভিন্ন জেলায়। রাত থেকে চালকদের দীর্ঘ সারি দেখা গেছে দেশের বিভিন্ন রিফুয়েলিং স্টেশনে। তেল না পেয়ে বিভিন্ন জায়গায় হাতাহাতির ঘটনাও ঘটেছে। রাজশাহীতে জ্বালানি তেলের সংকটে ভয়াবহ ভোগান্তিতে পড়েছেন যানবাহন চালকরা। দুপুরে রাজশাহীর মহানগরীর একটি স্টেশনে তেল বিতরণের সময় গ্রাহকদের সাথে পাম্পের কর্মচারীদের ধস্তাধস্তি ও মারামারির ঘটনা ঘটে। হাতাহাতির ঘটনা ঘটেছে গাইবান্ধাতেও। সকাল থেকে গাইবান্ধা পুলিশ লাইনের ফিলিং স্টেশনে বাইকারদের দীর্ঘ লাইন দেখা যায়। রংপুরে জ্বালানি সংকটের কারণে পেট্রোল পাম্পগুলোতে সৃষ্টি হয়েছে দীর্ঘ লাইন। অভিযোগ উঠেছে অবৈধ মজুদের। ভোলায় জ্বালানি তেলের সংকট অব্যাহত থাকায় আজও পেট্রোল পাম্পগুলোতে মোটরসাইকেলের দীর্ঘ সারি দেখা গেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে সকালে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন প্রণয় ভার্মা। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জানান, বৈঠকে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানি ছাড়াও দ্বিপাক্ষিক সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ইতিবাচক মানসিকতা থাকলে বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি নতুন ও সুদৃঢ় সম্পর্ক গড়ে তোলা সম্ভব। এ সময় দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও জোরদার করার উপরও গুরুত্ব দেন সরকার প্রধান। জবাবে হাইকমিশনার জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিতে আগ্রহী ভারত। এ সময় প্রধানমন্ত্রীকে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি বই ও একটি শোপিস উপহার দেন ভারতীয় হাইকমিশনার। মধ্যপ্রাচ্য যুদ্ধের সবচেয়ে বড় প্রভাব পড়েছে দেশের জ্বালানি তেলের উপর। এর ফলে নিত্যপণ্য উৎপাদন, সরবরাহ ও পরিবহন বাধাগ্রস্ত হচ্ছে। এ অবস্থায় এককভাবে জ্বালানি তেলের উপর নির্ভর না করে কয়লা ও সৌরশক্তির ব্যবহার বাড়ানোর কথা বলছেন বিশেষজ্ঞরা।
এলএনজি আমদানির ক্ষেত্রেও বিকল্প উৎস খোঁজার তাগিদ তাদের। মধ্যপ্রাচ্য যুদ্ধে দেশের অর্থনীতি নিয়ে ধারাবাহিকের দ্বিতীয় পর্ব আছে। দেশের চলমান জ্বালানি তেল সংকটের মধ্যেই সরকার বারবার বলছে জ্বালানি তেলের কোনো সংকট নেই, অথচ গণমাধ্যমের খবর বলছে অসংখ্য পাম্প বন্ধ, আর যেগুলো খোলা আছে তার সামনে যানবাহনের দীর্ঘ সারি। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও কেউ কাঙ্ক্ষিত তেল পাচ্ছেন না। পাবলিক চলে গেছে প্যানিক ভেঙে, মানে ওনাদের আতঙ্ক তেলের দাম বেড়ে যেতে পারে, আমি তেল নিয়ে রাখি, কি জানি তেল যদি নাও পাওয়া যায়, যুদ্ধ চলতেছে। এই যে একটা প্রবণতা পাবলিকের মাঝে, এই প্রবণতাটা যতক্ষণ পর্যন্ত পাবলিক নিজের থেকে নিজে দূর না করবেন ততক্ষণ পর্যন্ত এই বর্তমান পরিস্থিতি উত্তরণ কি আমার মনে হয় সম্ভব না। যার যেটুক চাহিদা এই তেলটুকু নেন আপনারা, আপনার 2 মাসও তেলের জন্য চিন্তা করতে হবে না। কিন্তু আমরা তো কথা শুনতেছি না, সরকারও বলতেছে পর্যাপ্ত তেল আছে। এদিকে অর্থনীতিবিদরা বলছেন সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে জনসাধারণের দুর্ভোগ অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। মানুষ হঠাৎ করে জানতে পারে যে আগামী দিন দাম বেড়ে যাবে, তখন মানুষ প্যানিক বাই করে। সুতরাং একটা চিন্তা থাকা উচিত যে না, এরকম শর্টেজ আমাদের না, এবং আমাদের অল্টারনেটিভ আছে। ঢাকাতে সিএনজি গাড়ি চলে, অধিকাংশ বাস সিএনজিতে চলে। ঢাকাতে ইলেকট্রিক্যাল ভেহিকল প্রচুর চলে। সুতরাং দেয়ার আর অল্টারনেটিভ ফর বাংলাদেশ, যেটা অনেক দেশের নাই। এদিকে ইরান ইসরায়েল আমেরিকার যুদ্ধ দ্রুততম সময় শেষ হলেও দীর্ঘমেয়াদে এর নানামুখী প্রভাব থেকেই যাবে। সে কারণে মধ্যপ্রাচ্যের বাইরে থেকেও বিকল্প পথে জ্বালানি নিয়ে আসার পরামর্শ বিশেষজ্ঞদের। হরমুজ প্রণালী যে আসলে না এনে যদি আমি ওই নিচের থেকে আফ্রিকার নিচে কেপ অফ গুড হোপ দিয়ে আনি, তাতে হয়তো $1 $2 বাড়বে দাম, কিন্তু তাও আমাদের এটা ডাইভার্সিফিকেশনটা হবে। হ্যাঁ, সেদিকে আমাদের চিন্তা করতে হবে। আমাদের যেন এলএনজিটা অ্যাটলিস্ট 3 জায়গা থেকে আসে। এছাড়া চালুর অপেক্ষায় থাকা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ব্যবহার দ্রুত শুরু করার তাগিদ দিচ্ছেন তারা। বর্তমানে জ্বালানি শুধু একটি পণ্য নয়, এটি পরিবহন, খাদ্য উৎপাদন, শিল্প উৎপাদন, বিমান ভাড়া কিংবা নিত্য প্রয়োজনীয় পণ্যের দামের সঙ্গে গভীরভাবে যুক্ত। আর তাই জ্বালানি তেল কিংবা এলএনজির মতো জ্বালানির বিকল্প আমদানি উৎস কিংবা অভ্যন্তরীণ জ্বালানি উৎসের সর্বোত্তম ব্যবহারে সরকার কতটা দক্ষতার পরিচয় দেয় তার উপরে নির্ভর করছে আগামী দিনের জ্বালানি নিরাপত্তার বিষয়টি। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। রাজনৈতিক পট পরিবর্তনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলাগুলোর অগ্রগতি নিয়ে প্রশ্ন থাকলেও পুনর্গঠিত ট্রাইব্যুনাল ও নতুন প্রসিকিউশন বলছে তদন্তে গতি এসেছে এবং মামলা থেমে নেই। তবে বিশেষজ্ঞদের মতে দ্রুততার পাশাপাশি ন্যায় বিচার ও আন্তর্জাতিক মান বজায় রাখা জরুরি। স্বচ্ছতা নিশ্চিত হলে এই বিচার গ্রহণযোগ্যতা পাবে। নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের বিচার ব্যবস্থা কতটুকু গতিশীল, বিশেষ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলাগুলোর অগ্রগতি তা কি থমকে গেছে নাকি নতুন গতিতে এগোচ্ছে? এমন প্রশ্ন এখন জনমনে। 2024-এর গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বিচার বিভাগে যে সংস্কারের হাওয়া লেগেছে তার প্রভাব দেখা যায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এ সময় শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচার কার্যক্রম শুরু হয় পুরোদমে। গত 17 নভেম্বর শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড সহ বেশ কয়েকটি মামলার রায় দেয়া হয়। 2026 সালের ফেব্রুয়ারিতে নতুন সরকার গঠনের পর বিদায়ী চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের স্থলাভিষিক্ত হয়েছেন আমিনুল ইসলাম। ট্রাইব্যুনালের এই রদবদল বিচার প্রক্রিয়ায় কিছুটা মন্থরতা তৈরি করেছে কিনা তা নিয়ে বিতর্ক রয়েছে। তবে নতুন প্রসিকিউটরের দাবি বিচার প্রক্রিয়া স্বাভাবিক গতিতেই এগোচ্ছে। আমি আসার পরে আমাদের 2টি ট্রাইব্যুনালের কার্যক্রম আরও এক্সপারেট করার চেষ্টা করেছি, এই কারণে যে আমাদের 24টা ট্রায়াল এখন চলছে। আপনারা দেখবেন যে শুধু ট্রাইব্যুনালে কেসের সাক্ষ্য গ্রহণ কিংবা জাজমেন্ট এটাই কিন্তু আমাদের কার্যক্রম নয়। আমাদের কার্যক্রম কিন্তু আমাদের তদন্তের মধ্যে আমাদের সম্পৃক্ততা আছে। নিঃসন্দেহে আমি এক কথাই বলতে পারি যে আমাদের বিচার কার্যক্রম বরঞ্চ আগের চেয়ে আরও বেগবান হয়েছে। বর্তমানে ট্রাইব্যুনালে বেশ কিছু গুরুত্বপূর্ণ মামলার শুনানি চলছে। এর মধ্যে আবু সাইদ হত্যা মামলার রায় হবে 9 এপ্রিল। এছাড়া গুম, 1-11 ও ক্রসফায়ার সংক্রান্ত অভিযোগগুলো এখন ট্রাইব্যুনালের তদন্তের আওতায় আনা হয়েছে, যা বিচার ব্যবস্থার পরিধিকে আরও বিস্তৃত করেছে। আমরা যে সারা বাংলাদেশে বিভিন্ন মামলার অনুসন্ধান আমরা করছি, তার বাইরেও কিন্তু আমরা প্রায় 400 মামলা আমাদের ইনভেস্টিগেশন নানান ফর্মে চলছে। তা সত্ত্বেও কিন্তু আমরা আবার এই যে ক্রসফায়ারের মামলা হোক, আরও বৈষম্য বিরোধী আন্দোলনের সময় যেসব মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে
যদি সেইগুলো সিস্টেমেটিক ক্রাইমের আওতায় আসে সেগুলো আমরা তুলে আনার চেষ্টা করছি। আইন বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক পরিবর্তনের সময় বিচার ব্যবস্থায় সাময়িক ধীরগতি স্বাভাবিক, তবে ট্রাইব্যুনাল থমকে নেই, বরং এটি স্বাভাবিক কাঠামোগত প্রক্রিয়ার মধ্য দিয়েই যাচ্ছে। আমরা মনে করি মন্থরা দ্রুত, এটাতে কিছু যায় আসে না, ন্যায় বিচারটাই হচ্ছে ইম্পর্টেন্ট। দেখুন, আমরা ব্যারোমিটারে কার গতি বেশি কার গতি কম এটি নিয়ে আলোচনা না করাই উত্তম বলে আমি মনে করি। উনি নতুনভাবে এসছেন, উনি নতুনভাবে সেট করবেন, উনি নতুনভাবে ওনার কর্ম পরিকল্পনা করবেন। উনি সাজিয়ে দ্রুততার সহিত নতুন নতুন যে অপরাধগুলো আমাদেরকে অপমানিত করেছে, অপদস্থ করেছে, রুল অফ লকে কলঙ্কিত করেছে, সেগুলোর থেকে উনি উত্তরণ ঘটাবেন। রাজনৈতিক পরিবর্তন যে বিচার ব্যবস্থার ওপর প্রভাব ফেলবে তা স্বাভাবিক, তবে সেই প্রভাব যেন দীর্ঘমেয়াদী সংকটে রূপ না নেয়, বরং সঠিক বিচারই এখন সর্বসাধারণের সবচেয়ে বড় প্রত্যাশা। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রাম বন্দরে প্রতিদিনই আসছে একের পর এক জ্বালানিবাহী জাহাজ। এসব জাহাজকে অগ্রাধিকার দিয়ে চলছে খালাসের কাজ। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আজ জ্বালানিবাহী 4টি জাহাজ অবস্থান করছে জেটি ও বহির্নোঙরে। চট্টগ্রামের পতেঙ্গায় ডলফিন জেটিতে ভিড়ে আমদানিকৃত জ্বালানিবাহী জাহাজগুলো। এখান থেকেই খালাস করা তেল পৌঁছে যায় রাষ্ট্রায়ত্ত তেল বিপণনকারী সংস্থা পদ্মা, মেঘনা ও যমুনার বিভিন্ন ডিপোতে। এর আগের 2 দিনে 2টি জাহাজ থেকে 27,000 ও 34,000 মেট্রিক টন ডিজেল খালাস হয়েছে ডলফিন জেটিতে। লক্ষ্মীপুরে ত্রিমুখী সংঘর্ষের প্রতিবাদে ও বিক্ষোভ মানববন্ধন করেছে ব্যবসায়ীদের একটি অংশ। সকালে শহরের চকবাজার জামে মসজিদের সামনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তারা অভিযোগ করেন, এই ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। রোববার বিকেলে চকবাজার জামে মসজিদের সামনে দুপক্ষ পাল্টাপাল্টি কর্মসূচির ডাক দিলে 144 ধারা জারি করা হয়। পরে 144 ধারা ভঙ্গ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বিক্ষোভের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় শিক্ষার্থীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন পুলিশ আহত হয়। খবর শুনে জুলাই ফাইটার্সের নেতাকর্মীরা ঘটনাস্থলে এসে ধাওয়া দেয়। এক পর্যায়ে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে, এতে 20 জন আহত হয়। মার্চ মাসে শেষ হয়েছে দর্শনার কেরু অ্যান্ড কোম্পানি চিনি কলের আখ মাড়াই মৌসুম। প্রতি বছরের মতো এবারও আধুনিক অটোমেশন পদ্ধতিতে পুরো মৌসুম মাড়াই কার্যক্রম চলার কথা থাকলেও তা সম্ভব হয়নি। 2-3 দফায় মাত্র 22 দিন আধুনিক মেশিনে মাড়াই চালানো সম্ভব হয়েছে। ফলে নির্ধারিত সময়ের 1 সপ্তাহ আগেই মৌসুম শেষ করেছে কর্তৃপক্ষ। দর্শনা কেরু অ্যান্ড কোম্পানি চিনিকলে উৎপাদন বাড়াতে এবং প্রক্রিয়াগত লস কমাতে 2012 সালে উদ্যোগ নেওয়া হয়। সংযোজন করা হয় আধুনিক যন্ত্রপাতি। এই প্রকল্পের শুরুতে ব্যয় ধরা হয় প্রায় 46.5 কোটি টাকা। পরবর্তীতে সংশোধনের মাধ্যমে ব্যয় বেড়ে দাঁড়ায় 102 কোটি টাকায়। 2025-26 মাড়াই মৌসুমে আধুনিক ব্যবস্থার আংশিক সূচনা হয়। 2-3 দফায় মাত্র 22 কার্যদিবস আধুনিক প্রযুক্তি ব্যবহারে মাড়াই কার্যক্রম চালানো সম্ভব হয়েছে। বাকি 40 কার্যদিবস পুরনো পদ্ধতিতেই আখ মাড়াই করা হয়। সব মিলে 68 দিনের পরিবর্তে 62 কার্যদিবসে মাড়াই মৌসুম সমাপ্ত ঘোষণা করে কর্তৃপক্ষ। এই সময়ে 65,467 মেট্রিক টন আখ মাড়াই করে 3,564 মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। তবে যান্ত্রিক ত্রুটির কারণে লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। মাড়াই মৌসুমের কার্য তো শেষ হয়েছে, কিন্তু অটোমেশনের যে কার্যক্রম পূর্ণাঙ্গভাবে এখনো শেষ হয়নি। আমরা চাই দর্শনাবাসী হিসাবে এটা দ্রুত সুন্দরভাবে এই প্রকল্পটা সম্পূর্ণ করে মিলটাকে সুন্দরভাবে স্বয়ংসম্পূর্ণভাবে চালানোর জন্য। গত 1 যুগ পেরিয়ে গেলেও পূর্ণাঙ্গভাবে এটা চালু হয়নি। তা হচ্ছে আমরা আশা করব, বা আমরা দর্শনাবাসী আমরা আশা করছি ইনশাআল্লাহ আগামীতে এটা চালু হবে। শ্রমিকদের অভিযোগ, সরকারি অর্থে বাস্তবায়িত প্রকল্পে সঠিকভাবে তদারকি করা হয়নি। প্রকল্পটি পূর্ণাঙ্গভাবে চালু হওয়া নিয়েও সংশয় দেখা দিয়েছে। যে সময় টেন্ডার হয়েছিল সেই সময় টেন্ডারে যে এইটা যে ইন্ডিয়ান যে গভর্নমেন্টের যে কোম্পানি এটা নিয়েছে, এটা সঠিক তারা সিদ্ধান্ত নিয়েছিল না। ওই কোম্পানি বাংলাদেশের 15টি চিনি কলের মধ্যে 9টি চিনি কল রয়েছে, যে মিলে কর্মকাণ্ড করেছে বিএমআরির কাজ, সেখানে কিন্তু ত্রুটি
ত্রুটিপূর্ণ হয়েছে, ত্রুটিমুক্ত হয় নাই। আসলে কোনো প্রক্রিয়া বা কোনো বিষয় যখন এই প্রতিষ্ঠানের কাজে না আসবে, নামমাত্র অর্থে বিএমআরই, যেটা আমাদের কাছে কিছু প্রশ্নের সম্মুখীন করে তোলে। তবে কর্তৃপক্ষ বলছে আধুনিক মিল হাউস ও বয়লার চালু করা হয়েছে। প্রাথমিক কিছু যান্ত্রিক জটিলতা থাকলেও ধীরে ধীরে তা সমাধান করা হবে। বিএমআরই মিলটা দীর্ঘদিন ধরে এখানে স্থাপিত হয়েছে, যেটা বর্তমানে আমরা এই মৌসুমে সফলভাবে এই 22 দিন চালাতে সক্ষম হয়েছি। আমরা আশা করি আগামী মৌসুমে এই মিল দিয়ে আমরা আরো সুন্দরভাবে মালাই কার্যক্রম সম্পন্ন করতে পারবো এবং আমাদের রিকভারিও আগের চেয়ে বৃদ্ধি পাবে ইনশাল্লাহ। শত কোটি টাকার আধুনিকায়ন প্রকল্পের মাধ্যমেও কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত না হওয়ায় হতাশ সংশ্লিষ্টরা। আফরিদ হাসান, দীপ্ত, বার্তাকক্ষ। আন্তর্জাতিক। ইসরায়েলের উত্তরাঞ্চলীয় বন্দর শহর হাইফার একটি আবাসিক ভবনে আঘাত এনেছে ইরান থেকে নিক্ষিপ্ত একটি ক্ষেপণাস্ত্র। এতে অন্তত 2 জন নিহত হয়েছেন, আহত হন কমপক্ষে 11 জন। স্থানীয় সময় রোববার বিকেলে 5 তলা ওই ভবনটিতে আঘাত হানে এই ইরানি ক্ষেপণাস্ত্র। হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। গতরাতে ইরানের তেহরানের একটি আবাসিক এলাকায় চালানো হামলায় অন্তত 6 শিশু নিহত হয়েছে। এদিকে হরমুজ প্রণালী কখনোই আগের অবস্থানে ফিরে যাবে না বলে সতর্ক করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের নৌবাহিনী। রোববার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বিবৃতিতে আইআরজিসি জানায়, সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি এমন এক নতুন বাস্তবতা তৈরি করেছে যেখানে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বহিঃশক্তিগুলো ইরানের সমুদ্র সীমায় আর প্রভাব বিস্তার করতে পারবে না। বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র, ইরান ও আঞ্চলিক কয়েকটি মধ্যস্থতাকারী দেশ সম্ভাব্য 45 দিনের একটি যুদ্ধবিরতির শর্তাবলী নিয়ে আলোচনা করছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের অনলাইন সংবাদ মাধ্যম এক্সিওস। খেলার খবর। জাতীয় আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালিতে অংশ নেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনের সামনে থেকে র্যালি শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জাতীয় ক্রীড়া পরিষদে এসে শেষ হয়। র্যালিতে ক্রীড়া প্রতিমন্ত্রীর নেতৃত্বে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, যুব উন্নয়ন অধিদপ্তর, জাতীয় ক্রীড়া পরিষদ ও ক্রীড়া পরিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। এছাড়াও বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের খেলোয়াড় এবং সংগঠনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ র্যালিটিকে এক মিলন মেলায় পরিণত করে। 2013 সালের 23 আগস্ট জাতিসংঘের সাধারণ পরিষদে 6 এপ্রিলকে আন্তর্জাতিক ক্রীড়া দিবস হিসেবে ঘোষণা করা হয়। এরপর থেকে নিয়মিত এটি বাংলাদেশে আয়োজিত হয়ে আসছে। শেষ করব দীপ্ত সংবাদ, তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। সারা দেশে চলছে হামের টিকাদান কর্মসূচি। রাজশাহীতে উপসর্গ নিয়ে আরও 2 শিশুর মৃত্যু। জ্বালানি তেলের জন্য পাম্পে এখনো দীর্ঘ লাইন, মিলছে না প্রত্যাশিত তেল, ভোগান্তি চরমে। মাড়াই মৌসুমে চিনির লক্ষ্য অর্জিত হয়নি কেরু অ্যান্ড কোম্পানির, মাড়াই হয়েছে মাত্র 22 দিন। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ সন্ধ্যা 6:40 দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।